বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই ভিডিওটি করতেছি, এটা যেহেতু জুলাই মাস, আমরা স্বাধীনতা এনেছি 2024 সালের আগস্টের 5 তারিখে। জুলাই মাসে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, আর এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম আমি এবং আমার অনেক অসংখ্য বন্ধু, যারা সাধারণ জনগণ। আমি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমি বর্তমানে একজন সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করছি। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে নিজের জীবিকা নির্বাহ করছি। বেশি কিছু বলবো না। আমি বলতে চাচ্ছি, এই জুলাই মাস একটা আমাদের স্মৃতিচারণের মাস। যেই আন্দোলন আমরা করেছিলাম, সেই আন্দোলনে আমাদের সহযোদ্ধা অনেককেই হারিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আজ 1 বৎসর হতে চলল, আমাদের দেশের মধ্যে এখনো পর্যন্ত এই যে যারা যুদ্ধ করেছিলাম, তাদের নামের তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয় নাই। কারণ আমি যে যুদ্ধ করেছিলাম, আমার সহচর যারা ছিলেন, তাদের কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত আমি দেখি নাই। আমার নামটা কোথায় গেল? আমি তো প্রত্যক্ষ যুদ্ধ করেছিলাম, নিজে ইটপাটকেল খেয়েছি, সামান্য একটুর জন্য গুলিবিদ্ধ হই নাই পুলিশের। আমি তো কাউকে বলি না যে আমি 2024-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করি। সর্বসাধারণের পক্ষ থেকে, নিজের বিবেক থেকে যুদ্ধে নেমেছিলাম। স্বৈরাচারী একটাই আমার লক্ষ্য ছিল, যে সরকারবিহীন এই রাষ্ট্রে একজন শয়তান বদমাইশ চেয়ারে বসে তার অঙ্গুলি ইশারায় পুলিশ শোষণ করছে এই সমাজকে। তথাকথিত এই পুলিশ বাহিনী এতই নির্মম ছিল যে সাধারণ জনগণকে ধরে তার পকেটে ইয়াবা দিয়ে তাকে চালান করে দিত। আর আমাদের মতো যারা দাড়ি টুপি মাথায়, টুপি মুখে দাড়ি, নামাজ পড়তে গেছে, মসজিদ থেকে বের হয়েছে, তাকে জঙ্গি আখ্যা দিয়ে তার উপরে নির্যাতন করছে। এদেশের একজন স্বনামধন্য প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ওনাকে নির্দোষ, অথচ ওনাকে জেল হাজতের ভিতরে ওনাকে মানসিকভাবে টর্চার করছে। ওনার একটা ছেলে চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এত বড় কষ্ট বিএনপির সেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া, তার দলের এটা আজকে মনে নেই। তার দলের লোকেরা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। ওরা বেঈমান। আজকের এই দিনে আমি বলতেছি, ওরা বেঈমান। ওদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব বেগম খালেদা জিয়াকে, যে আপনি ম্যাডাম তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে সময় মোতাবেক আপনি তাদের জবাবগুলো দিয়ে দিবেন। এবার আসি প্রসঙ্গত 2024 সালের গণ আন্দোলনটা হয়েছিল এদেশের মধ্যে, যেহেতু কোনো সরকারই ছিল না। আমার মনে হয় যে 1971 সালের পর থেকে এইটা একটা রাষ্ট্র হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রাষ্ট্র না। গণতন্ত্র এবং আইন, এই দুইটার একটাও এদেশের মধ্যে এদেশের মানুষ ভোগ করে নাই। আমি তো সেই 71 থেকে দেখে আসছি, না, মানুষ আজ পর্যন্ত কোনো স্বাধীনতা পায় নাই এবং এদেশের মধ্যে কোনো গণতান্ত্রিক সরকার কখনো ছিল না
আইন ছিল না, আইনের প্রয়োগও ছিল না। এখন আসিফ নজরুল সাহেব 1 বৎসর যাবৎ আইনের সংস্কার করতেছেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি দেখুন তো আপনি কোন কোন আইন সংস্কার করেছেন, আর নিজে কি কি আইন এখানে প্রণয়ন করার জন্য আপনি যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোন কোন আইন নতুনভাবে প্রণয়ন করেছেন। আপনি নিজে কি কোনো আইনের আওতাধীন পড়েন কি না, আপনি নিজের ব্যাখ্যাটা নিজে দিবেন। দেখুন, আপনাকে আমি অসম্মান করতে চাই না, আমার অভ্যাস নাই কাউকে অসম্মান দেখি কথা বলার, কিন্তু আমি এইটাই প্রশ্ন করি, আপনি যে এই পর্যন্ত যতগুলো আইন আপনি প্রস্তাব করেছেন, প্রণয়ন করেছেন এবং সংস্কার করেছেন, এগুলো দয়া করে হেডলাইন দিয়ে দিয়ে আপনি ব্যাখ্যা করেন। আপনার আইনটা এ যাবৎ কয়টা আইন আপনি এই কি বলে আদালতে পাঠিয়েছেন, সেই আইনগুলো কি কি চলতেছে না তো চলতেছে আমি দেখতে চাচ্ছি। আরেকটা কথা, যে এখন এদেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা এটা বিরাজ করতে চাচ্ছি। শান্তির যে জিনিসটা, এই শান্তিটা যেন আমাদের মধ্যে থাকে। যারা ছাত্র ছিলেন, যারা ক্ষমতায় গেছেন, তারা এই ক্ষমতার যদি অপব্যবহার করেন, তারা কোন আইন বলে নিজে হাতে অস্ত্র রাখেন, বিদেশে যাবেন, এই অস্ত্র তার সাথে নিতে হচ্ছে কেন? আমার মনে হয় সে তার নিজেকে সেফ মনে করতেছে না। তাকে যে পুলিশ প্রোটোকল দেওয়া হচ্ছে, সেই পুলিশ প্রোটোকলকে উনি বিশ্বাস করতে পারতেছেন না যে তার পুলিশ প্রোটোকল তাকে সহযোগিতা করবে। আমার মনে হয় এটা উনি বিশ্বাস করতে পারতেছেন না। কারণ পুলিশ বাহিনীর অনেকেই এখনও সেই ফ্যাসিস্টদের দোসর হিসাবে এখানে রয়ে গেছে, যে কারণে উনি এটা ওনার নিজের প্রয়োজনে উনি এই ব্যবস্থাটা উনি রাখছেন, যে আমার পুলিশ আমার সাথে যদি বেইমানি করে, আমি বলবো অতিশয় এখনও এই ধরনের পুলিশ আছে। কারণ কিছুদিন আগে আমি দেখলাম যে সিলেটের একটা ঘটনা, সেখানে একটা ছেলেকে মারতেছে পুলিশ, যখন সে বলছে যে আমি তো 2024-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমি ইনজুর্ড হয়েছি, তখন তাকে আরও গাল বাড়ায়া পুলিশে মারতেছে আর বলতেছে তুই পুলিশ মারছস। তো আমি একটা কথাই বলবো যে ওই সমস্ত ফ্যাসিস্ট পুলিশদেরকে চিহ্নিত করতে হবে। যারা এখন থানার মধ্যে আছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এদেশের মধ্যে যেহেতু আইন নাই, আইনের প্রয়োগ নাই, কাজেই আমাদের জীবনের নিরাপত্তা বিধান কে দিবে, জীবনের নিশ্চয়তা কে দিবে? পুলিশকে আমরা কি পুলিশের উপরে শতভাগ বিশ্বাস বা আস্থা রাখতে পারি? 2024-এর 5ই আগস্টের পর থেকে পুলিশ প্রশাসন কতদিন পর্যন্ত অসহযোগ করেছিল, থানায় উপস্থিত না থেকে তারা প্রাণ ভয়ে পালিয়েছিল কেউ কেউ। কেন? এর জবাবদিহিতা কী করবে? যারা গণহত্যার শিকার হয়েছিল, যাদের লাশগুলোকে আমরা দেখেছি ওই গাড়ির মধ্যে ফেলছে ঢিলাইয়া ঢিলাইয়া পুলিশে, এগুলো যে মানুষ ছিল তাদেরকে মাইরা লাশ বানানো হয়েছে, এগুলোর বিচার কতটুকু করতে পারছেন আসিফ নজরুল সাহেব? আপনি জবাব দিবেন। আপনি এই দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা আপনার উপরে অনেক আশা ভরসা করেছিলাম। কয়েকজন ফ্যাসিস্টের ভয়ে আপনি সাধারণ মানুষকে ছেড়ে
আপনি কোথায় ডুব দিতে চাচ্ছেন? আরেকটা কথা বলি, এই দেশের মধ্যে আমরা এক বাক্যে সবাই সায় দিয়েছি জনাব ডক্টর ইউনূস স্যারকে। ওনার সমযোগ্য, সমতুল্য, সমকক্ষ এই দেশে না, সমস্ত পৃথিবীতে হাতে গোনা দুই একজন থাকতে পারেন। এত বড় একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে আপনারা কী করে কথা বলতে পারেন? যারা ওনার বিরুদ্ধে কথা বলেন, আপনারা কি ওনার সমান যোগ্যতা আছে? একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখুন। এই দেশটা শূন্যে নয়, মাইনাসে ফেলে রেখে একজন ফ্যাসিস্ট দেশ ত্যাগ করে চলে গেছেন। কখন দেশ ত্যাগ করতে পারেন? যখন দেশকে, আমার দ্বারা দেশের ক্ষতি হবে, তখনই আমি এই দেশ ত্যাগ করব। আমি যদি আমার এই দেশের কোনো ক্ষতি না করি, আমি যদি সাধারণ মানুষের কোনো ক্ষতি না করি, আমি কেন পালাবো? তার তো দল ছিল, তার জনবল ছিল, কিন্তু কেন? তার মনের মধ্যে ভয় ছিল কেন? এটা ভয় না, তার ইচ্ছা ছিল এই রাষ্ট্রটাকে ভারতের একটা স্টেট করা। এটাই তার উদ্দেশ্য ছিল, এবং সে প্রায় সফলতার ধারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। যদি আমরা এই আন্দোলন না করতাম, কারণ বিএনপিকে পঙ্গু করে ফেলেছে, শিবির, জামাত ওদেরকে এই সন্ত্রাসী আর কি বলে, জঙ্গি খ্যাতনামা দিয়ে যারা ইসলাম ধর্মের পক্ষে কথা বলে, ধর্ম নিয়ে যারা কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা করতেন, যারা বয়ান করতেন, ওয়াজ করতেন, তাদেরকে ধরে ধরে নিয়ে তাদের উপরে স্টিম রোল চালাতেন, তাদেরকে আয়নাঘরে নিতেন। এগুলো আল্লাহ সহ্য করেন নাই। এই দেশের মধ্যে প্রায় 90% মুসলিম। আমি অন্যান্য সকল ধর্মের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা বিবেচনা করবেন বিবেক দিয়ে, যেটা সত্য সেটাকেই আপনারা গ্রহণ করুন। আর যদি আপনাদের উপরে কোনো নির্যাতন হয়, সেটা আপনারা সঠিকভাবে তুলে ধরুন যে হ্যাঁ, আমাদেরকে অমুকে অমুকে নির্যাতন করতেছে, তার বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা দেখব তার বিচার অবশ্যই এই দেশের মাটিতে হবে। কেউ আপনাদের উপরে কোনো অত্যাচার করতে পারবে না। আমরা সাধারণ মানুষ, আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে একাকার হয়ে এদেশে বসবাস করতে চাই। যার যে ধর্ম তার কাছে থাকবে, কিন্তু আমরা ধর্ম নিয়ে কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বে যাব না। আমরা এই দেশের মাটির সন্তান, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। আমরা আমাদের দেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ আমরা চাই, এবং আমরা শান্তি চাই। এদেশের মানুষ কোনো অভাব দেখবে না। এটাই হোক আমাদের এই 2025-এর জুলাইয়ের একটা বিরাট অঙ্গীকার হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।